ধরে নেওয়া হয় বাংলাদেশে প্রায় 4.25 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রতি বছর অন্তত 40 থেকে 50 হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে, যাদের প্রায় সবারই ডায়ালাইসিস প্রয়োজন, কিন্তু 10 ভাগের মাত্র 1 ভাগ যারা নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে পারছে। এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় হাতের নাগালে ডায়ালাইসিস সেবা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যারের আরও পরিচয়, স্যার ক্যাম্পসের প্রেসিডেন্ট। স্যার, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ডায়ালাইসিসের চিত্রটা আসলে বাংলাদেশে এই অবস্থায় কী রকম, সেটি যদি আমাদের একটু বলেন। ডায়ালাইসিস মানে শব্দটা হয়তো আমাদের যারা দর্শক অনেকের কাছে এটা নতুন, যাদের কিডনি রোগ নেই তারা হয়তো নাও জানতে পারে। তো এটা হলো যে যখন আমাদের কিডনি যখন যে কোনো কারণে অনেক কারণে আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যায়, তো তখন এই যে কিডনির যে কাজ, যেমন আমাদের শরীরে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, এজন্য অসংখ্য ধরনের পয়জন আমাদের রক্তে তৈরি হয়। এই কিডনি কিন্তু সমস্ত পয়জনগুলো প্রস্রাবের সাথে বের করে দিয়ে আমাদের সেই বিষ মুক্ত রাখে। আর অনেক ধরনের হরমোনাল অ্যাক্টিভিটিস আছে, যেমন রক্ত তৈরিতে সাহায্য করে, আমাদের বোন মজবুত করে। তখন ডায়ালাইসিসটা হলো যে এই যে কিডনি বিকল হওয়ার জন্য যে পয়জনগুলো বা বিষাক্ত পদার্থ আমাদের রক্তে জমে থাকে, সেগুলো একটা আর্টিফিশিয়াল উপায়ে রক্ত থেকে বের করে এই রক্তকে পরিশোধন করার নামই হলো ডায়ালাইসিস। তো এই ডায়ালাইসিসটা আমরা কখন দেই, যে যখন কিডনি বিকল হতে কিডনি কিন্তু দুই ধরনের বিকল, একটা আকস্মিক বিকল হয়ে যায় যেটা চিকিৎসা দিলে আবার সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে। তো সেই আকস্মিক বিকল হয়ে যদি একদম শেষ পর্যায়ে চলে যায় তখনও ডায়ালাইসিস লাগে, কিন্তু এরা ডায়ালাইসিস দিলে আবার ভালো হয়ে যায়। আরেকটা গ্রুপ আছে যেটা ধীর গতিতে কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়, যেটা 5টা ধাপে একদম শেষ পর্যায়ে যখন চলে যায়, যখন আর তার এই যে পয়জন আমাদের শরীরে জমে যায়, শরীরে অতিরিক্ত পানি জমে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, তখন এমন একটা পর্যায়ে যায় যে তখন যদি আমরা আর্টিফিশিয়ালি আমাদের রক্তকে যদি আমরা পরিশোধন না করি, তাহলে সেই যে বিষাক্ত পদার্থগুলো জমে থাকবে, সেজন্য আমাদের মৃত্যু হতে পারে। ঠিক তখনই ওই পর্যায়ে, অর্থাৎ এন্ড স্টেজ রেনাল ফেলোর, যে কিডনির ক্ষমতা যখন কমতে কমতে একদম 5 ভাগের কাছাকাছি চলে আসে, আমরা তখনই ডায়ালাইসিস শুরু করি। কিন্তু স্যার, এই যে ডায়ালাইসিস আসলে কত অংশ মানুষ যারা বিকল হয় তাদের সবারই কি প্রয়োজন হয়, বা কত অংশ মানুষ পাচ্ছে, সেটির রেশিওটা আসলে কীরকম বাংলাদেশে? আসলে আপনি আগেই বলেছেন যে প্রায় 4 কোটি লোক কিডনি রোগে আক্রান্ত, কিন্তু যাদের কিডনি রোগ আছে সবাই কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই যে আমরা বোধহয় তাহলে আমাদের ডায়ালাইসিস করতে হচ্ছে। এই 4 কোটির মধ্যে দেখা যায় প্রতি বছর গড়ে যেটা যে 40 থেকে 60 হাজার মানুষের সেটা মোস্টলি ওই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে এবং কিছু আকস্মিক কিডনি বিকল হয়ে তাদের ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যদি আমাদের দেশের যে পার্সপেক্টিভ, যে অর্থনৈতিক কারণ এবং বিভিন্ন সুযোগ সুবিধার যে সীমাবদ্ধতা আছে, সে কারণে দেখা যায় যে যারা দীর্ঘমেয়াদী চিকিৎসা যারা চালিয়ে যেতে পারে, এদের সংখ্যা বড়জোর 10 ভাগ। যদিও দেখা যায় যে 25 থেকে 30 ভাগ লোক ডায়ালাইসিস শুরু করে, কিন্তু এটার এত ব্যয় এবং আমাদের যে ডায়ালাইসিসের ফ্যাসিলিটিস বা ডায়ালাইসিস সেন্টার, এগুলার এত সীমিত সংখ্যক যে শেষ পর্যন্ত দেখা যায় যে যারা চালিয়ে যেতে পারে তারা বড়জোর 10 ভাগ বা তার চেয়ে কম। এত কষ্টসাধ্য কেন, মানে ডায়ালাইসিস সেন্টারগুলো এত কম কেন? অনেক কিছুই তো বাড়ানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশে, মানে এই বাস্তবতাটা আসলে কেন? একটা ডায়ালাইসিস সেন্টার যখন করা হয় তো তার কিছু নিয়ম কানুন থাকে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, আমি তো জাপানের যে ডায়ালাইসিস সেন্টারগুলো আছে, অসংখ্য ডায়ালাইসিস সেন্টার ঘুরে দেখেছি। আমেরিকার ডাভিটা থেকে এবং বিভিন্ন কোম্পানি থেকে যারা করেছে সে তাদের সেন্টারগুলো ঘুরে দেখেছি, ইউরোপের দেখেছি বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু একটা ডায়ালাইসিস সেন্টার করা হয়, প্রত্যেকটা টার্গেট হলো যে যখন একজনকে ডায়ালাইসিস করতে হয় সপ্তাহে কিন্তু গড়ে 3 বার করে করতে হয়। আমাদের দেশে কিন্তু যতগুলো যারা বিশেষজ্ঞ আছে দেখবেন ম্যাক্সিমাম আছে ঢাকা শহরে, তারপরে চিটাগাং, তারপরে বড় বড় শহরে। কোনো পেরিফেরাল ডিস্ট্রিক্ট বা থানা লেভেলে নাই, জেলা পর্যায়ে সিংহভাগই তো আসলে নাই সিংহভাগ কোনো পোস্টিংই নাই সেখানে। আপনি যে বলছেন যে গ্রামে, আমাদের তো শহরেও নাই এবং ডিস্ট্রিক্টগুলোতেও নাই। কিন্তু আইনগত জটিলতা কোনটা?
জটিলতা হলো যে একটা ডায়ালিসিস সেন্টার হয়তো কোনো ফিলান্থ্রপিক অর্গানাইজেশন অথবা কেউ মানে মানবিক উদ্যোগ নিয়ে যে মনে করলো যে আমার ডিস্ট্রিক্টের লোকদের জন্য একটা ডায়ালিসিস সেন্টার করে দেই, সেখানে কতগুলো কন্ডিশন দেওয়া সেটা পারমিশন নিতে হবে ডিজি অফিস থেকে। তো যখন পারমিশন নিতে যায় সেখানে প্রথমেই বলবে যে ডায়ালিসিস সেন্টার নামে কোনো কোড নেই আমাদের, তাহলে পারমিশন নিতে হবে কী হিসাবে, যে একটা ক্লিনিক হিসাবে নিতে হবে। তাহলে একটা ক্লিনিক নিতে গেলে তার কন্ডিশনগুলো কি, সেখানে যে কন্ডিশনগুলো আছে যে সেখানে এতজন সিস্টার এতজন ডাক্তার থাকতে হবে, সেখানে আইসিইউ থাকতে হবে, সেখানে একজন নেফ্রোলজিস্ট স্ট্যান্ড বাই থাকতে হবে, তো এগুলো তো অবান্তর, এটা তো একটা কাল্পনিক এই সমস্ত মানে কন্ডিশন, মানে মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছে না ডায়ালিসিস সেন্টার তিনি খুলতে পারছেন না কারণ এই সমস্ত নিয়ম নীতি যেটা যে সমস্ত কন্ডিশনগুলো পৃথিবীর কোনো দেশেই নাই। আগে তো ডায়ালিসিস সেন্টার ছিল সীমিত কয়েকটা গভর্নমেন্ট হসপিটালে শুধু, তারপরে আস্তে আস্তে প্রাইভেট শুরু হয় এবং সেগুলো হয়তো কোনো ক্লিনিক বড় বড় ক্লিনিক। আমি এই প্রসঙ্গে আসছি, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার বলছিলেন যে আসলে মানে পরবর্তীতে প্রসার হলো কিভাবে এবং আরো কত সহজ করা যায়? আসলে এটা করার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের বুঝতে হবে যে ডায়ালাইসিস সেন্টার অন্তপক্ষে প্রত্যেকটা থানায় থানায় হওয়া উচিত। এই জন্য যে যারা ডায়ালাইসিসের রোগী তারা 3 বার করে আসবে যাবে, আর আমরা জানি যে রাস্তাঘাট যানজট যে অবস্থা, এবং একটা ডায়ালাইসিসের রোগী কিন্তু খুবই অসুস্থ থাকে, অনেকের বমি হতে থাকে, অনেকে ধকল থাকে তার ডায়ালিসিস নেবার পর, সাংঘাতিক রকমের অসুস্থ থাকে। এখানে জানতে চাই লং জার্নি করা খুবই ডিফিকাল্ট। যদি আপনি থানায় থানায় করতে চান, যদি এটা বেশি সংখ্যায় করা যায় তাহলে তো মানুষের যাতায়াত, এই ঢাকায় আসা বা অন্য একটা শহরে গিয়ে থাকা বা খাওয়া, নানা ধরনের জটিলতা আসলে কমে যায়। কিন্তু মানে কত সহজে একটি ডায়ালিসিস সেন্টার আসলে হতে পারে, মানে সেটি আমাকে যদি একটু বলেন। এটা খুব সহজ। একটা হলো যে এই যে একটা মানে ডায়ালাইসিসের সেন্টার নামে ডিজি অফিসে কোনো কোড নাই বা পারমিশন, কোডটা চালু করা, কোডটা প্রথমে চালু করা, যদি চালু করা যায়, চালু করার পরে দ্বিতীয় কন্ডিশন যেটা একটা ডায়ালাইসিস সেন্টার চালানোর জন্য একজন মেডিকেল অফিসারকে যদি ট্রেন আপ করা যায় এবং যদি তদারকি থাকে যে সেখানে, কারণ ডায়ালাইসিসের যে রুগীগুলো আসে সেটা কিন্তু প্রত্যেকটাই যে কোনো একজন নেফ্রোলজিস্টের প্রেসক্রিপশনে যায়। আচ্ছা, এবং সেখানে যখনই রুগীর যদি কোনো জটিলতা হয় সে তখন এটা রেফার করে দেবে পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেখানে, এবং সেখানে একজন নেফ্রোলজিস্ট থাকবে অথবা যার আন্ডারে আছে তাকে টেলিফোনে কথা বলবে, সে বলে দিবে যে এই চিকিৎসা। এমন না যে নেফ্রোলজিস্ট থাকতেই হবে, নো, এটা তো বাড়িতেও, এটা তো একটা ক্রনিক চিকিৎসা পদ্ধতি, এটা আউটডোর চিকিৎসা, এটা ইনডোর না। একটা মেডিকেল অফিসার থাকবে, সে ওয়েল ট্রেন থাকবে, কোনো সমস্যা হলে সেগুলো অনলাইনে যে নেফ্রোলজি, যেহেতু আমাদের নেফ্রোলজিদের সংখ্যা এখনও অত্যন্ত সীমিত, সেই জন্য তারা অনলাইনে তারা সাজেশন দিবে, যদি কোনো জটিল হয় রেফার করে দেবে। বাড়িতে যখন অসুস্থ হলে রেফার করে বলেছেন বা ডিজি অফিসে যোগাযোগ করেছেন বা আপনারা নেফ্রোলজিস্টরা চান কিনা যেটা সংখ্যায় বেড়ে যাক, এই বিষয়ে আসলে কতদূর অগ্রগতি হয়েছে? এগুলো বলা হয়েছে বিভিন্ন সময়, তাদেরকে বলা হয়েছে তারা করবে এমন একটা ছিল যে এটা চেঞ্জ করব, কিন্তু সেটা এখনো করা হয় না। সেন্টারে এসে ডায়ালাইসিস করা ছাড়াও একজন রোগী বাড়িতে বসেও তো ডায়ালাইসিস নিতে পারে, আমরা অন্য পদ্ধতি, মানে সেগুলো আসলে কতটা মানে রোগীকে সুরক্ষা দিতে পারে, সেটি বাংলাদেশে আসলে চালু নাই কেন? এটাকে হোম ডায়ালাইসিস বলা হয়। হোম ডায়ালাইসিস যদিও 2 রকমের, একটা হলো মেশিনে, যেটা বললাম যেটা সেন্টারে যেমন করা যায়, বাড়িতে জাস্ট মেশিন এবং সিস্টেম করে বাড়িতে বসেই করা যায়। সেটা কেন জনপ্রিয় না বাংলাদেশে? বাংলাদেশে জনপ্রিয় না 2টা কারণ। একটা হলো যে আমাদের বেশিরভাগই তারা একটু ভয় পায় যে আমি বাড়িতে যে একা একা করবো, যদি কোনো জটিলতা হয়ে যায় তাৎক্ষণিক আমি একজন সাপোর্ট, একটা ডাক্তার, একজন মেডিকেল অফিসার, তবে তারপরেও কিন্তু হচ্ছে না তা না। আমি যেমন এই 2 সপ্তাহ আগেই এক ভদ্রলোক, উনি একটা মেশিন আমার ক্যাম্পসকে ডোনেট করেছে। তার মা কিন্তু ডায়ালাইসিস রোগী ছিল এবং উনি বাসায় ডায়ালাইসিস করতেন। সমস্ত একজন নার্স ছিল ওখানে, একজন মেডিকেল অফিসার ছিল, মাঝে মাঝে এসে দেখতো কোনো সমস্যা হলে, এবং বাড়িতেও এটা করা যায়। আমি যেমন ফ্রান্সে দেখছি যে বাড়িতে তারা ডায়ালাইসিস করে, বাঙালি, এবং 12 বছর ধরে ডায়ালাইসিস করতেছে, তাকে দেখে চিনবে না কেউ, এবং সপ্তাহে 6 দিন সে করে ডায়ালাইসিস, এবং সে 2টা চাকরি করে, মহিলা মানুষ, সে ফ্রান্সে
প্যারিসে। স্যার, আপনার কথার প্রসঙ্গে আসলে আপনার 20 বছরের হাতে গড়া প্রতিষ্ঠান ক্যাম্পসের প্রসঙ্গ এসে পড়েছে। ক্যাম্পস আসলে ডায়ালাসিস সেবার ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের জন্য আসলে কি করে থাকে বা কি পরিকল্পনা আপনাদের? আসলে ক্যাম্পস মানে নাম থেকে যে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, আমরা যখন আজকে 20 বছর কেন এই যখন থেকে নেফ্রোলজির প্র্যাকটিস শুরু করি তখন থেকেই দেখেছি যে যারা ডায়ালাইসিস রোগী তারা কতটা অসহায়। তো তখন মনে হয়েছে যাচ্ছে এই ডায়ালাইসিস দিতে যে আমরা তো তখন 5 ভাগও দিতে পারতাম না, তো তাহলে এদের বিকল্প আর কোনো উপায় আছে কিনা যেন এই দেশের বৃহত্তর মানুষকে বাঁচানো যায়। তো তখন চিন্তা করি যে এটা প্রিভেন্টেবল, এটা প্রতিরোধযোগ্য কিডনি বিকলটা। তো সেই বিকল নিয়ে আমরা কাজ শুরু করি এবং ক্যাম্পসের উদ্দেশ্য ছিল কিডনি বিকল যাতে না হয় সেজন্য হেলদি লাইফস্টাইল এবং কী উপায়ে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি উপায়ে এটাকে প্রতিরোধ করা যায় সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেটা আপনাদের মতো গণমাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষের দ্বারে দ্বারে সেটা পৌঁছে দেওয়ার জন্য, এখনও চেষ্টা করে যাচ্ছি। এই যে আপনি বলছেন যে কিডনির কার্যক্ষমতা আসলে 5% পর্যন্ত নেমে যায় যখন তার ডায়ালাইসিসের প্রয়োজন হয়, কিন্তু এর আগেই কি কোনো সিগন্যাল আসলে পায় কিনা বা কোন সময় আসলে বুঝতে পারলে অন্তত ডায়ালাইসিসের এই যন্ত্রণা থেকে আসলে একটা রোগীকে বাঁচানো যেত? এটা একটা সুন্দর কোশ্চেন। প্রথম কথা হলো যে একদম প্রাইমারি আমি যদি খুব সংক্ষেপে যদি আমি বলি যে এই রোগ ডায়ালাইসিস যাতে না করতে হয়, তো সেই জন্য আমরা এটা প্রতিরোধের উপর নিয়ে কাজ করি। সেটা প্রথম হলো প্রাইমারি প্রতিরোধ, অর্থাৎ যে কারণে কিডনি বিকল হয়ে যায় সেই কারণগুলো যদি আইডেন্টিফাই করে এবং যারা ঝুঁকির মধ্যে আছে তারা যদি তাদেরকে যদি বছরে অন্তপক্ষে 1-2 বার করে আমরা ছোট্ট 2টা টেস্ট মাত্র যে ইউরিন এবং রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করে যদি আগে থেকে স্ক্রিনিং করতে পারি তাহলে কিন্তু একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করে প্রতিরোধ করতে পারি। তো এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশে এখনও কিডনি বিকলের প্রধান কিন্তু 3টা কারণ। একটা হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাছাড়া এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে আরও আমাদের লাইফস্টাইল একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং যাদের বয়স 50-এর উপর তাদের বছরের ইউরিন টেস্ট করে দেখবে অ্যালবুমিন যায় কিনা এবং ক্রিয়েটিনিন থেকে ইজিএফআর বের করে দেখবে যে তাদের কত ভাগ কিডনি কাজ করে, এবং তখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে এই যে ভয়াবহ কিডনি বিকল এটা কিন্তু আমরা একদম প্রতিরোধ করতে পারি। স্যার ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আমরা ইন্স্যুরেন্স পলিসির কথা বলি রোগীদের ক্ষেত্রে। সারা পৃথিবীতে কিডনি রোগীদের যেহেতু সবথেকে বেশি টাকা খরচ করতে হয়, বাংলাদেশে আমরা দেখেছি যে নিঃস্ব হয়ে যাওয়া এবং পরিবার স্বজনদেরকে তারা নিঃস্ব করে ফেলেন আর কি অনেক ক্ষেত্রে। মানে এটি আসলে বীমার আওতায় সমস্যা সমাধান সম্ভব কিনা বা কিভাবে এই সমস্যা সমাধান করা যেতে পারে? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, কারণ আমরা যে বিশ্ব কিডনি দিবসগুলো হয় আমি কিন্তু এখানে বিভিন্ন রাউন্ড টেবিল হয়েছে সেগুলোকে বারবার এই কথাটা তুলে ধরতে চেষ্টা করছি যে পৃথিবীর সব দেশেই যেহেতু যতগুলো রোগের চিকিৎসা আছে সেখানে ক্যান্সার থেকে শুরু করে হার্ট ডিজিজ বলেন সমস্ত চিকিৎসার যে ব্যয় এই কিডনি রোগীদের চিকিৎসার সবচেয়ে বেশি, এবং আমেরিকার মতো জায়গায় শুধু কিডনি রোগের চিকিৎসা করতে 2021 সালে তাদের খরচ হয়েছে সেখানে $57 বিলিয়ন। তো তাহলে বুঝতে পারেন যে কত ব্যয়বহুল এটা। কাজেই যে মানুষটা ডায়ালাইসিস করতে আসে সে শুধু নিজেই যে নিঃশেষ হয়ে যায় তা না, পুরো পরিবারটা মানে অর্থনৈতিকভাবে একদম নিঃশেষ হয়ে যায়। তো সেই জন্য এদের জন্য অবশ্যই এদের ইউনিভার্সাল হেলথ কভারেজের আন্ডারে উচিত বা এদের জীবন বীমা সরকার থেকে ব্যবস্থা করা উচিত যে তারা যেখানে ডায়ালাইসিস করুক তাদের কভারেজটা সরকার থেকে দিয়ে দিবে। এটা যদি করা হয় তাহলে শুধু তাদের জীবনটাই বাঁচবে না, তাদের একটা পরিবার, সমস্ত পরিবারটা বেঁচে যাবে। স্যার, আমরা ডায়ালাইসিস নিয়ে কথা বলছিলাম, আমাদের বিষয় আসলে তাই যে এই সেবাটাকে আসলে থানা পর্যায় পর্যন্ত নিতে এখন সরকার কি করতে পারে বা যাদের কাছে টাকা আছে যারা দান করতে চায় তারাও এটার সাথে কিভাবে একত্রিত হতে পারে? এটার জন্য যে সরকার এখন যে উদ্যোগ নিচ্ছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডায়ালাইসিস সেন্টার করবে, এটা দ্রুত এটা বাস্তবায়ন করা উচিত। আর যে ডায়ালাইসিস সেন্টারগুলো আছে এখানে বেশিরভাগই দেখবেন যেখানে ফিলান্থ্রপিক অথবা প্রাইভেট সেক্টর তারাও করতেছে, তাদের জন্য আইনি যে সহায়তা পাশাপাশি ডায়ালাইসিসের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড যেন মেনটেন হয় তার জন্য তদারকি
পাশাপাশি দুটো আইনকে এমনভাবে করবে যেটা বাস্তবমুখী, পাশাপাশি তদারকিটা এতটাই স্ট্রং হবে যেন যে কেউ যেখানে সেখানে গ্যারেজের ভিতরে একটা ডায়ালাইসিস সেন্টার করে তারা টাকা কামাই করবে এরকমও যেন না হয়। এটা যদি করা হয় তাহলে কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি মনে করি যে এই ডায়ালাইসিস সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এবং সেই সাথে যারা, যেমন একজন মানুষ ব্যারিস্টার রফিকুল হক সাহেব, উনি যখনই শুনলেন উনি একটা মেশিন দান করে দিলেন। একজন মানুষ তার মা মারা গেছে, নতুন একটা মেশিন ডোনেট করে দিয়েছেন। তো এরকম যাদের সামর্থ্যবান যারা আছে, যাদের হৃদয়বান আছে, তারা যদি এগিয়ে আসে, যারা এই ধরনের সার্ভিস দিচ্ছে তারা যদি সরাসরি এগিয়ে আসে দেশে বিদেশে, তারা কিন্তু চাইলে তাহলে আমরা মানে এই দেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এই ডায়ালাইসিস ফ্যাসিলিটি এটা প্রসার করা সম্ভব। আমি শেষ প্রশ্ন করতে চাই যে এই সরকার ডায়ালাইসিস সেবাকে আরো কম খরচ করার জন্য বেসরকারিতে সরকারিতে বা ওষুধের দাম কমানো, এই জায়গাগুলোতে সরকার কোন জায়গাগুলোতে আসলে অব্যাহতি দিতে পারে বা সহজ করতে পারে কিভাবে, আপনার পরামর্শ কি? একটা হলো যে ডায়ালাইসিস রিলেটেড যে যন্ত্রপাতি যেগুলো আছে এবং যে বাজেটে কিছু কমানো হয়েছে, যেগুলো বাজেটে কমানো আছে এবং সেগুলোকে করমুক্ত করে দেওয়া, এবং কনজিউমেবল আইটেম যেটা আছে, যে ডায়ালাইসিস প্রত্যেকটা ডায়ালাইসিস যেমন ডায়ালাইজার, ব্লাড লাইন এবং অনেকগুলো কনজিউমেবল আইটেম আছে, এগুলো যদি করমুক্ত যদি রাখে এবং যদি কোনো ফিলান্থ্রপিক অর্গানাইজেশন বা সরকার থেকে যদি এগুলোকে কম খরচে বা সাবসিডি দিয়ে যদি এগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু এগুলো আমার মনে হয় যে ডায়ালিসিসের খরচ অনেক কমই আনা যাবে এবং সেটার সাথে মানুষের কাছে কোম্পানিগুলো কি আসলে এই ওষুধের দামগুলো আসলে কমাতে পারে কিনা কোনো না কোনোভাবে, আপনার পরামর্শ কি? ওষুধের কোম্পানির সাথে যে ওষুধগুলো আছে, হ্যাঁ সেটাও যেমন রক্ত হওয়ার জন্য যে ইঞ্জেকশনগুলো লাগে ইরাইথোপাইটিন আছে, সেগুলোর দাম কমিয়ে আনতে পারে, এবং কিডনি রিলেটেড এবং ক্যান্সার রিলেটেড যে ওষুধগুলো আছে সেগুলো যদি দাম যদি তাদের মুনাফা যদি কমে এনে তারা যদি ছেড়ে দেয় তাহলেও এটাও মানুষের জন্য উপকার হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য মাত্র 250টি ডায়ালাইসিস সেন্টার, যেটি আসলে খুবই হতাশার। সরকার এখন চিন্তা করছে এটি জেলায় জেলায় ছড়িয়ে দেয়া, কিন্তু আমরা আমাদের আলোচনা থেকে চাইছি যে এটি প্রতিটি থানা পর্যায়ে যদি দেয়া হয় তাহলে মানুষের ঝুঁকি কমবে, শারীরিক এবং অর্থনৈতিক ঝুঁকি আসলে কমে যাবে। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।